আমার ব্যক্তিগত আমাদের দল থেকে আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই পট পরিবর্তনের পরপর যে আপনাদের টেলিভিশন টক শো নিউজ অনেকবার যে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার ব্যতীত এই পরিস্থিতিতে আগামীতে নির্বাচন করা দুরূহ হয়ে যাবে এবং এই উপদেষ্টা পরিষদ দিয়ে মানুষের যে প্রত্যাশা যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কিংবা সামগ্রিকভাবে মানুষকে একটা স্বস্তি দেওয়া, সেটি সম্ভব হবে না অনেকগুলো কারণে। সেটি হয় নাই, যার ফলে ধরেন এখন আরও মানুষের চাওয়ার সাথে পাওয়ার আসলে না মেলায় এখন অনেক ধরনের ঘটনা সামনে আসছে, যে যেখান থেকে পারছে সেটাকে রাজনীতিকীকরণ করছে। আবার কিছু ঘটনা তো আছে, এটাও তো সত্য, এর দায় তো রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। যেমন মিটফুডের ঘটনাটি আপনি যেভাবে বলছিলেন যে ধরেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য আসছে, সে নাকি যুব দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে সেখানে, হ্যাঁ সে যুব দলেরই কর্মী ছিল। আচ্ছা, যুব দলেরও যদি কর্মী হয় তাহলেও এইভাবে একটা মানুষকে হত্যা করা, এটার প্রতিবাদ কিন্তু সবাই করবে এবং সারা দেশব্যাপী হয়েছে। বিশেষ করে ছাত্রদের মধ্যে এখন যে একটা প্রতিবাদী চেতনা, তারা এটা নিয়ে প্রতিবাদ প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা ভালো। আমি মনে করি বিএনপির জন্য এটা একটা মেসেজ যে বিকজ বিএনপি একটা বড় দল হিসেবে সারা দেশে তার অনেক নেতাকর্মী আছে, তার বিভিন্ন জায়গায় কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ড হচ্ছে। বিএনপি যদি এটাতে সতর্ক হয়ে সচেতন হয় তাহলে তাদের জন্য ভালো, যে তাদের এই সমস্ত বদনামের দায় নিতে হবে না। সচেতন, বহিষ্কার করছে, শীর্ষ নেতৃত্ব বারবার বলছে, কিন্তু তারপরেও কিন্তু এই ঘটনার পরে সরাসরি নিশানা কিন্তু লন্ডনে বা শীর্ষ নেতৃত্বে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন। আপনি হ্যাঁ বহিষ্কার করেছে বিএনপি 1-1,500, তো 1-1,500 বহিষ্কার করে যদি দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন সেই ব্যর্থতার দায় তো আপনাদেরকে নিতে হবে। আমি ব্যক্তিগত বিএনপি অনেক সিনিয়র লিডারদের সাথে আমার বিভিন্ন দেখা হয়, ব্যক্তিগত সম্পর্ক ভালো, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সেই সময় দেখেছি তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা খুব সিরিয়াস এই সমস্ত ইস্যু নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তেছেন বা এটা চাচ্ছেন না, কিন্তু রুট লেভেল তো তারা কন্ট্রোল করতে পারছেন না। আপনি এই হত্যাকাণ্ডটা ঘটলো, আমি আপনাকে বলি আমার এলাকাতে আমি একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে আমি তো একটা ভিন্ন দলের একটা সভাপতি, আমি তো গত এই ফ্যাসিবাদের আমলে আমার তো কন্ট্রিবিউশন আছে, এই পরিস্থিতির প্রেক্ষাপট তৈরিতে তো আমাদের অনেক রোল আছে, পুরোটা না এর কিছুটা তো রোল আছে। আমি আমার এলাকায় ক্যাম্পেইন করতে গিয়ে বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য এবং তার দ্বারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেটা আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে তাকে একটা শোকজও দিতে পারে না, বিকজ সে আমার সাবেক ছাত্রনেতা হয়, তার আবার ছাত্রদল কেন্দ্রিক একটা নেটওয়ার্ক আছে। তো তাহলে দেখা যাচ্ছে বড় দলগুলো হয় কি ওই অনেক ধরনের পদক্ষেপ নিতে গেলে কেন্দ্র থেকে, নিচ থেকে, মাঝ থেকে আবার অনেকে ঠেকিয়ে দেয়। যে কারণে বিএনপি আমি যেটা মনে করি এই বিশৃঙ্খলা থেকে উত্তরণ ঘটাতে পারছে না। এখন সামনে ভোটের পলিটিক্সের জায়গা থেকে প্রতিপক্ষরা তো এটাকে রাজনীতিকরণ করবে, হ্যাঁ স্বাভাবিকভাবে এটা নিয়ে ব্যাপক মাত্রায় আন্দোলন হয়েছে, বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি এখন এই দুর্বৃত্তায়নের সাথে ইনভলভ হচ্ছে, তার কর্মীরা বেপরোয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় তো বিএনপি হচ্ছে, এখন বিএনপির মতো অন্য কেউ হচ্ছে না, কারণ বিএনপির মতো ওরকম বড় দলও ওই রকমের কাছাকাছি না। তারপর আবার অন্য দলও যে হচ্ছে না, ধরেন এই যে দখলের কথা বলা হচ্ছে, আপনি মিডিয়া হাউস থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠন বিভিন্ন জায়গায় ধরেন, বিএনপির পাশাপাশি জামাতও তার লোক সেট করেছে। 3 নম্বর নব্য আপনার দল কিংবা সদ্য জন্মলাভ করা শিশু বললে এনসিপিকে তারাও বিভিন্ন জায়গায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সো আমরা যেটা এই পরিস্থিতির পর একটা নতুন রাজনীতি, নতুন পরিবেশ চেয়েছিলাম, শেষ পর্যন্ত সবাই কিন্তু পুরনো পথে হাঁটছে। তবে আমি যেটা মনে করি যে বিএনপি একটা বড় দল হিসেবে আমি ইফতার প্রোগ্রামে জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমি বলেছিলাম বিএনপির একজন ওয়েল উইশার হিসেবে, ওয়েল উইশার বিএনপির থেকে ব্যক্তিগত স্বার্থ সুবিধার জন্য না, আমরা চেয়েছিলাম সবাই মিলে আগামীতে একটা সরকার গঠন করা, যেন নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশকে স্টেবল রাখা যায়, ঐক্যমত্যের ভিত্তিতে এই জনগণের যেটা কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন সেটার বাস্তবায়ন করা যায়। যে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু জামাত সহ সবাইকে নিয়ে একসাথে আন্দোলন করতে পারে নাই, যুগপৎ আন্দোলন করেছে, কারণ এখানে বাম ডান অনেকগুলো ম্যাটার আছে। তাহলে সেই যুগপৎ আন্দোলনকারী সেই বিএনপি কেন সংস্কারের প্রশ্নে এই আন্দোলনের এই পট পরিবর্তনের পরে সবচেয়ে বড় যে ডিমান্ডগুলো ছিল সংস্কার করা, বিচারের একটা অগ্রগতি, দেন নির্বাচন, এইখানে তো বিএনপি একটা লিড দিতে পারতো। আমি বলেছিলাম যে বিএনপির এই লিডটা নেওয়া উচিত, আমি বিএনপির জায়গা থাকলে তো আমি সেটা নিতাম, কারণ আগে থেকে তো আমার সাথে সবাই আছে। বিএনপি সেটা পারেনি, এটা বিএনপির লিডারশিপের দুর্বলতা, এবং যার ফলে কি হচ্ছে বিএনপির এই যে তৃণমূলের সাথে অন্যান্য দলের সংঘাত, স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়েছে এবং সেইখান থেকে আরও অনেক ধরনের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জের একটা ঘটনা, বিএনপির সাবেক আপনার ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলার, মহানগর বিএনপির সহ সভাপতি
টেন্ডারকে কেন্দ্র করে তার জামা কাপড় পর্যন্ত খুলে ফেলেছে। এখন ধরুন উনি বিএনপির লোক বলে হয়তো অন্যরা ওইভাবে খুব বেশি প্রতিবাদ প্রতিক্রিয়া দেখায় না, যে না এটা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু ওইটা যদি সাধারণ একজন মানুষের সাথে এটা করতো তাহলে কিন্তু আবার মানুষ ক্ষুব্ধ হতো। কিন্তু আমি মনে করি যে আমাদের প্রোটেস্টগুলো সিলেক্টিভ হওয়া উচিত না, যেটা আপা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলেন যে যুবদল নেচার একজন রক কেটেছে, এই ধরনের কোনো ঘটনাই আমরা চাই না। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আবার অপরাজনীতি করা কিংবা অতিরঞ্জিত করা আমি মনে করি আমাদের কারোর জন্যই ভালো না। একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাজনীতিকে এগিয়ে নেওয়া উচিত। অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কয়েকদিনের যে রাজনৈতিক চর্চা, আপনার কি মনে হয় সেটি সুস্থ, মানে না, আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে খুব বিরক্ত এবং আমি নিজে হতাশ হচ্ছি এই কারণে যে আসলে এই ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি তো নতুন করছে, আজকে নির্বাচন কমিশনে দেখেছেন যে নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে নাই। সেখানে আমরা গণ অধিকার পরিষদ, এই বামপন্থী দলগুলো, গণতন্ত্র মঞ্চ, বিশেষ করে এই দলগুলো তো একসাথে বিএনপির সাথে আন্দোলন করে আসলাম। তাহলে হোয়াই আজকে ছাত্রদলের ছেলেরা আমার নামে স্লোগান দিচ্ছে বিপিনুরের চামড়া তুলে নেব আমরা, আবার এনসিপির কিংবা নামে বিএনপির মতো দল কেন স্লোগান দেবে? কি জামাত, শিবির, এনসিপি কি এক বোতলে এক শিশির দুই সিপি এরকম? আবার এটা তো একটা শালীন স্লোগান, এটা যদি বলে এক শিশির দুই সিসি, ওইটা আমি মনে করি ভালো স্লোগান। কিন্তু হচ্ছে জঘন্য ভাষা, আবার বিএনপিকেও আক্রমণ করা হচ্ছে। ধরেন বিএনপির চেয়ারম্যান ভদ্রলোক তো অনেকদিন দেশের বাইরে ছিলেন নানা ধরনের নিপীড়নের কারণে, উনি তো দেশেও আসতে পারেনি। এখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজে মানে এটাও তো আমার উচিত না। কিন্তু পার্টিগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এগুলোকে আমি দেখতেছি প্রমোট করতেছে, প্রশ্রয় দিচ্ছে। এইটা যদি চলতে থাকে তাহলে তো সামনে আওয়ামী লীগ লাগবে না, এই পার্টিগুলো যারা আছে এদের মধ্যেই তো লেগে যাবে ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশেরই নাগরিক এখন দেশের বাইরে তাদের পড়াশোনা, জানাশোনা, নলেজ, এক্সপার্টিসের কারণে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো জায়গায় আছেন, কিংবা অনেকে দেশে থাকতে পারেন না, একটা প্রতিকূল পরিস্থিতির কারণে দেশের বাইরে চলে গিয়েছিলেন, সেখানকার অনেকে নাগরিকত্ব নিয়েছেন, দেশের এখন সংস্কার এবং সরকারকে সহযোগিতা করছেন। এইটাকে আমি ব্যক্তিগতভাবে ইতিবাচকভাবে দেখি। তবে রাইট, আমি এটা বলছি। তবে আমি মনে করি যে নৈতিকভাবে যদি তারা এই কাজে ইনভলভ হয়, তার আগে তাদের উচিত ছিল তাদের অন্য দেশের পাসপোর্টটাকে সারেন্ডার করে। যেমনভাবে এহসানুল্লাহ মিলন ভাই বিএনপির পিরিয়ডে মিনিস্টার ছিল, সে কিন্তু গ্রিন কার্ড হ্যান্ড ওভার করে তিনি এখানে দায়িত্ব নিয়েছিলেন। আবার আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, আওয়ামী লীগের ধরেন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব থেকে শুরু করে বেশ কয়েকজন এমপিও ছিল কিন্তু ডুয়েল সিটিজেন, যদিও বাংলাদেশের সংবিধানে তো এটা আছে যে নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের নাগরিক হতে, অন্য দেশের নাগরিক হতে পারবে, হ্যাঁ হতে পারবে না, কিন্তু তারা এটা করেছে কিন্তু আওয়ামী লীগের আমলে। সো এখন এই সরকারের এটা মাকসুদ কামালের সাথে আমি একমত। এই মাইক আমিও আগে চালাইছি, এখন চালাইতেছি না, কারণ অনেক চালাইছি সরকারের সাথে আর কত দূরত্ব তৈরি করবো বা মুখোমুখি অবস্থান, যে এই যে এতগুলো বিদেশি নাগরিকত্ব দিল, তারা তো এইখানে রয়েছে। মাসুদ কামাল ভাই সাথে এইখানে একমত, ওই পয়েন্টে বলছে আমি তাদের এনগেজমেন্টটা ইতিবাচকভাবে দেখলেও কিছু জায়গায় বলছি যে এটা আমি একটু মনে করি যে এটার পরিবর্তন হওয়া দরকার ছিল, যে তারা তো এইখানে কিছু হইলে হইলো, না হলে তো তাদের তো সুন্দর ভবিষ্যৎ ইউরোপ আমেরিকা পড়ে রয়েছে, ওখান তো চলে যাবে। এবং এইখানকার যে মানুষের যে চিন্তাটা, সেই প্র্যাকটিক্যাল জায়গাটা অনুভব করার ক্ষেত্রেও তারা অনেক দূর পিছিয়ে। যেই কারণে আমি আমার ওই ঘুরে ফিরে ওই জায়গায় আমি বারবার বলছিলাম যে পলিটিক্যাল পার্টি মুভমেন্টের স্টেক হোল্ডারদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার শুরুর দিকে হওয়া উচিত ছিল, সেটা করেনি। যেমন মাকসুদ কামাল ভাই যেটা বলেছে, দেখেন হ্যাঁ এটার সাথে আমি একমত, ওই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হইলেও কি হইল না, ওগুলা এই দেশের আম জনগণের খুব বেশি এতে উপকার হবে না। হয়তো কিছু পলিসি আসবে, ভালো সংসদটা ভাইব্রেন্ট হবে, পাবলিকের এই দেশের যে আপনার এই যে বিশাল একটা জনগোষ্ঠী, তাদের স্বাস্থ্যের আপনার সিকিউরিটি নাই। প্রতি বছর 18 থেকে 20% মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে গরিব হচ্ছে। তো তাদের চিকিৎসা ব্যবস্থা এনশিওর করার জন্য আমরা যদি দেখলাম আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্বনন্দিত ডক্টর ইউনূসের সরকার হেলথ সেক্টরে ওই ইন্ডিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট এক্সাম্পল, স্বাস্থ্যসাথী কার্ডটার একটা ব্যাপক পরিবর্তন আনছে, আমরা খুশি হতাম। আমরা দেখতাম যে পিছিয়ে পড়া মানুষগুলো ধরেন বস্তির কিংবা কৃষক, তাদের জন্য একটা ফুড সিকিউরিটির জন্য একটা নতুন রেশনিং ব্যবস্থা চালু হয়েছে, যে তাদের পরিবারের সদস্যরা হেলদি বা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার মধ্য দিয়ে একটা সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে। আমরা বলতে পারতাম সিগনিফিক্যান্ট চেঞ্জ। আমরা যদি দেখতাম যে লাস্ট এই 11 মাসে দায়িত্ব নেওয়ার পরে সরকারি কোনো অফিস আদালতে ঘুষ নাই, দুর্নীতি নাই, জনগণ যাচ্ছে আর তাদেরকে চেয়ারসির অফিসাররা বলছে বাইরের মতো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ পজিটিভলি, ওই ধরনের কিচ্ছু দেখি না। বরঞ্চ ঘুষ, দুর্নীতি,
নিয়োগ বাণিজ্য তদবির এগুলো আগের চেয়ে আরও বেশি চলছে, কারণ আগের দিন স্টেক হোল্ডার ছিল একটা আওয়ামী লীগ, এখন ভাগবাটোয়ারার স্টেক হোল্ডার কিন্তু অনেক হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এই সংস্কারগুলো যেগুলো মানুষের প্রাত্যহিক জীবনের সাথে রিলেটেড ছিল, ওইখানে দৃশ্যমান যদি সরকার কিছু অগ্রগতি করতে পারত, তাহলে তাদের বাকি কাজগুলো কিন্তু মানুষের কাছে পজিটিভভাবে অনেক প্রশংসিত হতো। সর্বশেষ কথাটা বলে আমি এইখানে শেষ করব যে আমি আমাদের অনেকগুলো বিদেশি বন্ধুদের সাথে শুরুর দিকে বলছিলাম যে ওরা যখন আমরা ইলেকশনের কথা বলছি খুব বিরক্ত হতো যে তোমরা ডক্টর ইউনূস ইজ অ্যাসেট ফর ইউর কান্ট্রি, সো তাকে তোমরা কাজে লাগাও, এই ধরনের কথাবার্তা বলতো। সরকারের প্রতি খুব পজিটিভ ধারণা ছিল, বাট শেষ দিকে এখন দেখলাম এখন তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের যেভাবে একটা জনসমর্থন পেয়েছিল তারা ওইটাকে ধরে রেখে কিংবা জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেন, এবং এখানে নির্দিষ্ট একটা বলয় কিংবা সিন্ডিকেট বলেন কিংবা আপনার কিচেন ক্যাবিনেট বলেন, তাদেরই সঙ্গী সাথীরা মিলে একটা সরকার গঠন হয়েছে, যার কারণে আসলে এই সরকারটা আমাদের ওই প্রত্যাশা